ট্রাম্পের এই যে ট্যারিফ, এইটা আসলে তার পক্ষে ধরে রাখাটা এটা সম্ভব না। আচ্ছা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বড় মাত্রার ক্ষতির সম্মুখীন হবে। আমেরিকার বাজারে কোনো দ্রব্যের দাম 1% বাড়ে, তাহলে আমদানি চাহিদা কমে যাবে হচ্ছে 4%। এখন যদি ধরে নিই যে তৈরি পোশাকের দাম তাদের দেশে 10% বাড়বে, তাহলে অন্তত 40% হয়তো তাদের দেশে ওই আমদানিটা কমে যাবে। যদি প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রেড ডেফিসিট কমাতে চান, মার্কিন যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত $900 বিলিয়ন ওয়ার্থ ম্যানুফ্যাকচারিং গুডস তাদের দেশে তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে এখন যে ট্রাম্পের ট্যারিফের মধ্যে এমন কিছু যেন না হয় যে বাংলাদেশ অতিরিক্ত শুল্ক দিচ্ছে আর অন্য দেশ কম দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে। চায়নার উপরে 54 বা ক্যাম্বোডিয়া 49, ভিয়েতনামও এরকম। বাংলাদেশ কি এখান থেকে কোনো সুবিধা নিতে পারে না? এটা ডিপেন্ড করবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার উপরে অতিরিক্ত বাড়তি শুল্ক রাখে এবং অন্য সব দেশের সঙ্গে শুল্ক হার যদি কমিয়ে আগের পর্যায়ে নিয়ে যায়, তাহলে আমরা সেই মার্কেটে সবচেয়ে কম্পিটিটিভ ইকোনমি হিসাবে এমার্জ করতে পারবো। এইরকম সিচুয়েশনে আঞ্চলিক ব্যবসা বাণিজ্য, এখানে তো বাংলাদেশের তো সুযোগ আছে কি? জানেন, যেখানে ইন্ডিয়া পাকিস্তান থাকবে সেখানে কোনো সলিউশন হওয়ার কথা না, এবং আমরা সেই ট্র্যাপের মধ্যে পড়েছি। খেয়াল রাখতে হবে ইন্ডিয়া এবং চায়না আমাদের ভবিষ্যতের বাজার। প্রিয় দর্শক, মিনরি বাংলাদেশ প্রেজেন্স টিভিএস ইকোনমিতে সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমরা অনেকেই চিনি, একজন বাংলাদেশের বলা যেতে পারে প্রখ্যাত গবেষক। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আছেন চেয়ারম্যান হিসেবে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট, পপুলারলি নোন অ্যাজ র্যাপিড, একটা গবেষণা প্রতিষ্ঠান, এবং এর সঙ্গে পিআরআই বাংলাদেশ, যেটা পলিসি রিসার্চ ইনস্টিটিউট, সেটার গবেষণা পরিচালক হিসেবে আছেন। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের দর্শক ট্রেড নিয়ে বিস্তর গবেষণা আছে, লেখালেখি আছে, পাবলিকেশন আছে। তো ইউএসের যে ট্যারিফ, ট্রাম্পের যে এপ্রিলের 2 তারিখে যেটা করলো এবং সারা পৃথিবীটাকে যে একটা ঝাঁকি দেওয়া, তো আসলে এগুলো নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে যে কি হচ্ছে, সামনে কি হতে পারে, এবং আঞ্চলিক যে জোটগুলো সেগুলো আমরা দেখছি যে বিভিন্নভাবে মুভ করছে। এদিকে জাপান, চায়না, কোরিয়া কথা বলছে, আসিয়ান কথা বলছে, চাইনিজ প্রেসিডেন্টের আমরা দেখেছি যে ট্রিপ দিচ্ছে। সো অনেক বিষয় হচ্ছে। তো আমরা ডক্টর রাজ্জাককে পেয়েছি দর্শক, তার থেকে আমরা আরও এইসব বিষয়ে বিস্তর শুনবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো স্যার, আপনাকে স্বাগতম টিভিএসে। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সদয় মন্তব্যের জন্য, আর আপনার অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি আসলে আমাদের সাথে যোগ দিতে পেরেছেন, টিভিএস এ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। তো যেটা বলছিলাম যে এই যে ট্রাম্প ট্যারিফ যেটা এপ্রিলের 2 তারিখে করলো, তো তারপরে এটা তো 90 ডেজের জন্য একটা পজ দিল, কিন্তু এডিশনাল 10% থেকে গেল। কিন্তু 90 ডেজের পরে কি হবে এগুলো নিয়ে আসলে অনেক আনসার্টেইনটি রয়ে গিয়েছে এবং সবাই আসলে চিন্তিত। তো আপনার কাছে কি মনে হয় এই বিষয়ে, ওভারঅল অবজারভেশন? হ্যাঁ, প্রথমে হচ্ছে দেখুন, ট্রাম্পের যে ট্যারিফ যে প্রক্রিয়া ছিল, এই প্রক্রিয়াটা তো স্বাভাবিক প্রক্রিয়া না, এবং এটা যথেষ্ট মাত্রায় অনিশ্চয়তা তৈরি করেছে। এটা যে শুধু বাংলাদেশের জন্য অনিশ্চয়তা তা না, বিশ্বব্যাপী এই অনিশ্চয়তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এখন 90 দিনের যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, মনে করা হচ্ছে যে তারপর হয়তো অনেক কিছু আবার পরিবর্তন হবে। যদি কোনো জিনিসের ঘন ঘন পরিবর্তন হতে থাকে, সেটাও কিন্তু কোনো ইন্ডাস্ট্রি বা বিজনেসম্যান আনপ্রেডিক্টেবিলিটি, এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমরা কোনো জিনিস এখন সঠিকভাবে জানি না যে আসলে কী হতে যাচ্ছে। তবে কয়েকটা ধারণার কথা আমরা আলোপ করতে পারি। খুব সাম্প্রতিক সময়ে ব্যাংককে প্রায় 17টি দেশের যারা বাণিজ্য নিয়ে গবেষণা করেন, সিকিউরিটি এক্সপার্ট এবং ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে যারা কাজ করেন, তারা একটা সম্মেলন করেছিলেন। সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। কাজে সেখান থেকে আমি কিছু ইনসাইট পাচ্ছি যে যারা বিশেষজ্ঞ আছেন, একটু যদি শেয়ার করেন ওই ইনসাইটস, তারা কি মনে করছে। প্রথমে একদল বিশেষজ্ঞ মনে করেন যে ট্রাম্পের এই যে ট্যারিফ, এইটা আসলে তার পক্ষে ধরে রাখাটা এটা সম্ভব না। আচ্ছা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বড় মাত্রার ক্ষতির সম্মুখীন হবে। বিশেষ করে আপনি দেখেন ট্যারিফ কি, ট্যারিফ কিছুই না, সেটা হচ্ছে ইম্পোর্টের উপরে একটা ট্যাক্স বসানো। আমি যে আমদানি করছি সেটার উপর যদি ট্যাক্স বসলে হয় কি, সেটার দাম বেড়ে যায়। রাইট। এবং এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে কিন্তু এটা ফেস করতে হবে। কাজেই সেটা কিন্তু একটা চাপ কিন্তু ট্রাম্প প্রশাসনের উপরে আছে।
এখন যদি আমি আপনাকে বলি যে কি পরিমাণ ট্যাক্স বসালে কি পরিমাণ দাম জনগণের উপরে বর্তায়, সেটার একটা হিসাব আছে। আমাদের মতো দেশ যেগুলা মাঝারি বা ছোট টাইপের দেশ যেগুলা, সেই সব দেশে দেখা যায় যে ইম্পোর্টের উপরে আপনি যে ট্যাক্স বসাবেন তার পুরোটার দায়ভার কিন্তু পড়ে যায় হচ্ছে ওই ভোক্তার উপরে। মার্কিন যুক্তরাষ্ট্র বড় দেশের ক্ষেত্রে খানিকটা সুবিধা আছে। সেটা কি, সেই দেশের যারা বায়ার, তারা যারা ইন্টারন্যাশনাল সাপ্লায়ার আছেন তাদের সঙ্গে কিন্তু বার্গেন করতে পারেন, দর কষাকষি করতে পারেন। আপনি শুনে থাকবেন যে এখন কিন্তু অনেক মার্কিন যুক্তরাষ্ট্রের যারা আমদানিকারক আছেন তারা কিন্তু আমাদের রপ্তানিকারক, বিশেষ করে গার্মেন্টসের যারা সাপ্লায়ার আছেন তাদের সঙ্গে কিন্তু এইটা দর কষাকষি করছেন যে অতিরিক্ত যে শুল্ক আপনি বলেছেন 10% এখন বসানো হয়েছে, সেটা 50% আমাদের সঙ্গে তারা শেয়ার করতে যাচ্ছে। এই দর কষাকষির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যে পরিমাণ শুল্ক বসানো হয়েছে সেই পরিমাণ শুল্ক হয়তো প্রভাবটা পড়বে না। কিন্তু তারপরেও দেখুন, ট্রাম্প প্রশাসন নিজে একটা হিসাব করেছে এবং সেই হিসেব অনুযায়ী যে যদি তারা 1% ট্যারিফ বাড়ায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে সেই 1%-এর মধ্যে 0.25% বহন করতে হবে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে দাঁড়াচ্ছে এই 4 ভাগের 1 ভাগ। এখন এইটা নিয়ে অনেক সমালোচনা আছে। অনেক লোক বলেন যে এইটা তারা যেভাবে হিসাব করেছে এই হিসাবটা ঠিক না। অ্যাটলিস্ট 50% হয়তো ওদের কনজিউমারদের উপরে পড়তে পারে এবং সব রকম প্রবণতা তাই দেখা যাচ্ছে। এখন আমি আপনাকে বলি, দেখুন যে দেশগুলা মেইন গার্মেন্টস সাপ্লাই, আমরা গার্মেন্টসের দিকে থাকি যেহেতু আমরা বাংলাদেশ শুধুমাত্র তৈরি পোশাকে বেশি রপ্তানি করি, যেহেতু 85% গার্মেন্টস। তারপরে দেখুন বাংলাদেশ, ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া আর ক্যাম্বোডিয়া, এই 5টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি গার্মেন্ট রপ্তানি করে। এই দেশগুলোর উপরে যে শুল্ক আরোপ করা হয়েছে, এটা যদি আমরা গড় ধরি, এই গড়টা দাঁড়াবে 40 ভাগের উপরে। এখন যদি ট্রাম্প প্রশাসন যদি এটা কন্টিনিউ করে 90 দিন পরেও, তাহলে যেটা হবে 40%-এর দাম বাড়ে। আমি এখন ধরলাম ট্রাম্প প্রশাসন তারা যে হিসেব করেছে যে এইটার 25 ভাগ তাদের জনগণের উপরে বর্তাবে, তাহলে তাদের জনগণকে অন অ্যাভারেজ 10% কিন্তু দাম বেশি দিতে হবে। এখন ট্রাম্প প্রশাসন তারা নিজে আবার হিসাব করেছে, যদি আমেরিকার বাজারে কোনো দ্রব্যের দাম 1% বাড়ে তাহলে আমদানি চাহিদা কমে যাবে হচ্ছে 4%। আচ্ছা, তাহলে খেয়াল করুন, মার্কিন যুক্তরাষ্ট্র গত বছরে 80-90 বিলিয়ন ডলারের কিন্তু এই তৈরি পোশাক আমদানি করেছে। এখন যদি ধরে নিই যে তৈরি পোশাকের দাম তাদের দেশে 10% বাড়বে, তাহলে অন্তত 40% হয়তো তাদের দেশে ওই আমদানিটা কমে যাবে। খেয়াল করেন, এটা কিন্তু একটা ভয়াবহ। 80 বিলিয়ন যদি তারা যদি আমদানি করে থাকে, 80 বিলিয়নের 40% হচ্ছে 32 বিলিয়ন। তার মানে টোটাল বাজারটা কিন্তু সংকোচন হয়ে যাবে। আমাদের উদ্বেগটা হচ্ছে এখানে। কিন্তু আবার যে বলে যদি কনজিউমারদের দাম বাড়ে ওরাও কিন্তু প্রোটেস্ট করবে, কাজে আমরা দেখতে পারবো যে মার্কিন যে প্রশাসন তারা কিন্তু চাপের মধ্যে পড়বে। কাজে অনেকে মনে করছেন, আমিও মনে করি যে ট্রাম্পের এই ট্যারিফ পলিসি উনি এইভাবে এটাকে রাখতে পারবেন না, সম্ভব না। এই ঘটনাটা পৃথিবীতে কিন্তু আগেও ঘটেছিল। 1930 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মহামন্দা হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু তাদের বাণিজ্যের যারা অংশীদার আছেন তাদের উপরে কিন্তু ট্যারিফ বাড়িয়েছিলেন এবং সেটা যে রেটে বাড়িয়েছিলেন এবারে ট্যারিফ বাড়ানোটার রেটটা তার থেকেও বেশি। তার মানে ওই 100 বছর পরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই রকমই একটা নীতির পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এখন দেখুন তখন তাহলে কি হয়েছিল, তখন যখন ওই ট্যারিফ বাড়ানো হয়েছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য করতো তারা সবাই কিন্তু রিটালিয়েট করেছিল, ফলে বিশ্ব বাণিজ্যে 66% ডেক্লাইন করেছিল আর কি। মানে যা বাণিজ্য হতো বিশ্বে তার 1 বছরের মধ্যে কমে গিয়েছিল এবং 4 বছর পরে যেটা দাঁড়ালো, 4 বছর পরে মার্কিন যুক্তরাষ্ট্র তার সেই পলিসি প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এখন আমি জানি না যে ট্রাম্প প্রশাসন কি আগের ঘটনাটা চিন্তা করেন নাই কিনা বা তাদের এই উদ্দেশ্য কী ছিল। কাজে অনেকেই মনে করছেন যে এইটা সাস্টেনেবল কোনো পলিসি অপশন না, তাদেরকে এখান থেকে সরে আসতে হবে। রাইট, সাস্টেনেবল তো নাই। এই যে থিওরিতে বাংলাদেশের উপরে এই ট্যারিফটা বসানো বা ক্যাম্বোডিয়ার উপরে এইসব ছোট ছোট ইকোনমি, ওই একইভাবে বাংলাদেশ তো যেমন চায়না বা ইন্ডিয়া থেকে প্রচুর ইম্পোর্ট করে, আমাদের ট্রেড গ্যাপ হিউজ এই দুই দেশের সঙ্গে। তো সেই হিসেবে তো চায়না অ্যান্ড যদি সেম ট্রাম্পের এই পলিসি বাংলাদেশ এটা ইমপ্লিমেন্ট করে তো অনেক কিছুর তো ট্যাক্স বেড়ে যাবে ইন্ডিয়ান গুডসের, যেটা বাংলাদেশ ইম্পোর্ট করবে। মানে জিনিসটা তো এরকমেরই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে বায়োল্যাটারাল ট্রেড ডেফিসিট, মানে দুটো দেশের মধ্যে আমার ডেফিসিট করত, সেটা দিয়ে যদি আমি ট্রেড পলিসি নির্ধারণ করতে যাই
এটা একটা ভুল পদক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই চ্যালেঞ্জটা আরও বেশি ঘনীভূত। কেন? কারণ হচ্ছে তাদের ডলার আছে, এই ডলারটা হচ্ছে বিশ্বের রিজার্ভ কারেন্সি। রাইট। যদি রিজার্ভ কারেন্সি তারা এটা করে তাহলে রিজার্ভ এবং ট্রেড কারেন্সিও তো, আপনি হ্যাঁ। ট্রেডের মধ্যে তো কত 88 বা 90%ই তো ডলারে হয়। হ্যাঁ, মানে আমি বলতে যাচ্ছি যদি জিনিসটা এরকম থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার রিজার্ভ কারেন্সি ধরে রাখার জন্য তাকে বিশ্ববাজারে এই ডলার প্রিন্ট করতে হয়। আচ্ছা, এইটাই। আর দ্বিতীয় একটি ব্যাপার হচ্ছে যে কেন মার্কিন যুক্তরাষ্ট্র, এটা একটা কঠিন একটা সমস্যা। এই কারণে আমরা ইকোনমিস্টরা বলি যে সাধারণত দেখা যায় যে আপনার যে ফিসকাল ডেফিসিট, মানে সরকার যে পরিমাণে রাজস্ব আদায় করে আর সরকারের যে খরচ, এই দুটোর মধ্যে যে ব্যালেন্স থাকে বা বলতে পারেন যে গ্যাপ থাকে, এই গ্যাপটা রিফ্লেক্টেড হয় হচ্ছে আপনার বাণিজ্যের ক্ষেত্রে। মানে সোজা কথা, আপনি যদি আপনার আয়ের থেকে বেশি খরচ করেন, একটা প্রবণতা থাকবে যে বেশি বেশি আপনার ইম্পোর্টেড গুডস ডিমান্ড করার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু সে তার ফিসকাল ব্যালেন্স করতে পারে না, তাকে সব সময় কর্য করতে, আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কর্য সারা পৃথিবীতে এটা কিন্তু অনেক বেশি। সারা পৃথিবীর লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রে খুব সহজে তাদের লোন দিতে চায়। হ্যাঁ, চায়না প্রায় 40-50% সঞ্চয় করে, এই সঞ্চয়ের বড় একটা অংশ দিয়ে সে মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ কেনে। হ্যাঁ, তো সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু রিজার্ভ আছে, প্রবলেম আছে এক নম্বর, মানে তার রিজার্ভ কারেন্সি, আর দ্বিতীয় হচ্ছে যেহেতু তাদের ফিসকাল ডেফিসিটের ইস্যু আছে, তারা চাইলেই ট্রেড ডেফিসিট এভাবে বন্ধ করতে পারবে না আর কি, তাদের একটা বড় একটা সমস্যা আছে। রাইট। আর ওরা তো অনেক হাই এন্ড হাইটেকে চলে গিয়েছে, সব বেসিক গার্মেন্ট যদি বানায়, যে এখানে পার আওয়ারের হচ্ছে মজুরি $15-16। তো এই যে এখন ধরেন যে ট্যারিফটা বসালো চায়না, যেটা বলছিলেন যে গার্মেন্ট এক্সপোর্টার আমেরিকাতে, তো আমরা যদি দেখি ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, চায়না, এখানে ইন্ডিয়াতে আবার একটু কম, তো এই তিনটা দেশে বেশি। তো সেটা কি বাংলাদেশে কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বাংলাদেশ পেতে পারে? আপনার কাছে কি মনে হয়? আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস একটু করে বলে রাখি। এই যে একটু আগে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার বাণিজ্য ডেফিসিটটা কমাতে চায়, তাহলে তাকে অতিরিক্ত উৎপাদন করতে হবে। হ্যাঁ, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তার কি বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে উনি ওনার দেশে ম্যানুফ্যাকচারিং জবস তৈরি করতে চান। ভালো কথা। হিসাব করে দেখা যায় যদি প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রেড ডেফিসিট কমাতে চান, মার্কিন যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত $900 বিলিয়ন ওয়ার্থ ম্যানুফ্যাকচারিং গুডস তাদের দেশে তৈরি করতে হবে। খেয়াল করে, $900 বিলিয়ন অতিরিক্ত গুডস তাদেরকে তৈরি করতে হবে, ম্যানুফ্যাকচারিং। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে রেটে অপারেট করে, নর্মালি একটা ইকোনমিতে যদি আনএমপ্লয়মেন্ট রেট 3-4% থাকে, আমরা বলি এটাকে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, আসলে তার মানে বেকারত্ব নাই। এখন আপনি যদি অতিরিক্ত $900 বিলিয়ন গুডস যদি আপনি তৈরি করতে চান, আপনার কোথায় আপনি লোক পাবেন? এটা একটা ইস্যু। হ্যাঁ, দ্বিতীয় একটি ব্যাপার হচ্ছে, এটা হিসাব করে দেখা গিয়েছে যে যদি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র তার ইকোনমিতে $900 বিলিয়ন অতিরিক্ত ম্যানুফ্যাকচারিং গুডস তৈরি করো, যে ম্যানুফ্যাকচারিং গুডস নিয়ে আমরা কথা বলছি, এই সব ম্যানুফ্যাকচারিংয়ে আজকাল কিন্তু বেশি এমপ্লয়মেন্ট তৈরি করা যায় না। এবং এই $900 বিলিয়ন যদি গুডস আমেরিকা তৈরিও করতে চায়, তাহলে দেখা যাবে তারা মাত্র 1.2 মিলিয়ন লোকের কর্মসংস্থান তৈরি করতে পারবে। রাইট। এই 1.2 মিলিয়ন লোক হচ্ছে তার মানে বেসিক্যালি আপনার তাদের টোটাল নন ফার্ম এমপ্লয়মেন্টের 1%-এর মতো। তো সুতরাং আপনি দেখেন, আপনি যদি চেষ্টাও করেন, প্রথম কথা ম্যানুফ্যাকচারিং করাটা ডিফিকাল্ট, এক নম্বর। আপনার অনেক রকমের সামঞ্জস্য লাগে, প্লাস আপনার হচ্ছে লেবার ম্যানেজ করাটা, এটা কিন্তু পৃথিবীর সব জায়গায় কঠিন একটা কাজ। প্লাস আপনার অনেক রকম সাপ্লাই চেইন থাকতে হয় যদি আপনি ম্যানুফ্যাকচারিংকে সূক্ষ্মভাবে তৈরি করতে চান। ওদের হয়তো সাপ্লাই চেইন আছে, বাট লেবারের সমস্যা হবে। রাইট। এখন আমি আপনার যদি দ্বিতীয় প্রশ্ন যেটা বলেন, বাংলাদেশের কি সুবিধা অনেক বেশি মনে হয়েছে যে দেখুন, ট্রাম্পের ট্যারিফের একটা জায়গা আছে যেটা আমাকে খুবই চিন্তার মধ্যে ফেলে। আমরা বিশ্ব বাজারে এতদিন মনে করতাম যে রুলস বেসড একটা মেকানিজম আছে, মানে কোন দেশকে আমি কত % ট্যারিফ দিব বা আদৌ আলাদাভাবে ট্যারিফ দিতে পারি কিনা, সেগুলো নিয়ম শৃঙ্খলা আছে, যেটা মোটামুটিভাবে 1995 সালের পর থেকে অত্যন্ত শক্তভাবে প্রতিপালন করা হয়ে এসেছে আর কি। হ্যাঁ, WTOর কথা আপনারা জানেন, বিশ্ব বাণিজ্য সংস্থা, তার আইন শৃঙ্খলা মেনে করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ট্যারিফ বসাচ্ছেন, তাতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ওই রুলস বেসড সিস্টেম থেকে আমরা বোধহয় একটা পাওয়ার বেসড সিস্টেমের দিকে যাচ্ছি কিনা সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেটাই তো হচ্ছে। যদি আমরা রুলস বেসড সিস্টেম ভায়োলেট করে যদি একটা পাওয়ার বেসড সিস্টেমের দিকে যাই, সমস্যা হচ্ছে যারা পৃথিবীর দরিদ্র দেশ, আমাদের মতো উন্নয়নশীল দেশ, আমাদের কিন্তু সেখানে বার্গেন করার ক্ষমতাটা কিন্তু খুব কম। এই জায়গাটার কনসার্ন আছে। হ্যাঁ,
যার ফলে আমাদের লক্ষ্য হচ্ছে এখন যে ট্রাম্পের ট্যারিফের মধ্যে এমন কিছু যেন না হয় যে বাংলাদেশ অতিরিক্ত শুল্ক দিচ্ছে আর অন্য দেশ কম দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে। রাইট। অলরেডি কিন্তু যখন সে রেসিপ্রোকাল ট্যারিফ অ্যানাউন্স করলো, সেখানে দেখলাম আমরা ইন্ডিয়াকে 27%, আমাদের জন্য 37% করা হলো। মানে অলরেডি আমাদের একটা 10% পয়েন্টস একটা ডিসঅ্যাডভান্টেজ তৈরি করা হচ্ছে। আচ্ছা, পাকিস্তানও কম 29%। হ্যাঁ, পাকিস্তানও কম, ঠিক আছে, ধরলাম পাকিস্তান তাদের সেরকম সাপ্লাই সাইড ক্যাপাসিটি নাই, কিন্তু তবুও এটা আমাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ করছে। আচ্ছা, এখন আপনি দেখুন, খেয়াল করুন, প্রবলেম যেটা এখন হচ্ছে আমাদের, যে আলাদা করে যদি দেশগুলোকে নেগোশিয়েট করতে বলে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন, এই নেগোসিয়েশন থেকে সুবিধা নেওয়াটা অত্যন্ত দুরূহ, যাদের নেগোসিয়েশন করার ক্ষমতা কম, বা আমরা এক শব্দ বলি একটা লেভারেজ, মানে আপনার হাতে কি আছে যেটাকে আপনি বার্গেন চিপ হিসেবে ব্যবহার করতে পারেন। পৃথিবীর অনেক দেশের অনেক রকমের বার্গেন চিপ আছে। মনে করুন কোনো একটি দেশ তারা তাদের সামরিক বাহিনীর জন্য 20টা বা 40টা F-16 কিনতে চায়, আমি কোনো দেশের নাম মেনশন করতে যাচ্ছি না। কেন তারা কিনতেছে? তাদের হয়তো স্ট্র্যাটেজিক একটা লক্ষ্য আছে, যে তারা তাদের সামরিক আসলে শক্তিশালী করতে চায়, তারা পৃথিবীর জিওপলিটিক্যাল পাওয়ার হতে চায়। এখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন বার্গেন করবে, তারা বলতে পারে, ভাই আমি তোমার কাছ থেকে 40টা F-16 নিচ্ছে, আমাকে ট্রেড সুবিধা দাও। আমাদের তো সেই সুবিধা নেই, ট্রেড ব্যালেন্স সেখানে ট্রেড ডেফিসিটও কমে যাবে। আমাদেরকে আমরা কি সেরকম অফার করতে পারবো? আমরা তো ওই 40টা প্লেন কেনার যে খরচ, ওই পরিমাণ তো আমরা তো অফার করতে পারবো না। কাজেই নেগোসিয়েশনে আমরা হয়তো ওই লেভারেজটা আমাদের নাই। এখানে দেখেন, আমি আরেকটি জিনিস আপনার দর্শকদের জন্য বলতে চাই, আমাদের দর্শকদের জন্য দেখুন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে ধরুন $8 বিলিয়ন রপ্তানি করি। হ্যাঁ, এই $8 বিলিয়ন রপ্তানি করতে যে আমরা, আমাদের ভ্যালু এডিশন কত? যদি তর্কের খাতিরে ধরে নিলাম 50% আমাদের ভ্যালু এডিশন আছে, তার মানে আসলে আমাদের নেট রপ্তানি করছে আমরা $4 বিলিয়ন। মানে $8 বিলিয়ন রপ্তানি করার জন্য আমরা $4 বিলিয়ন র ম্যাটেরিয়ালস, বিভিন্ন জিনিসপত্র কিনে এনে তারপরে আমরা রপ্তানি করছি। সো আমাদের নেট হচ্ছে মনে করেন $4 বিলিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা অলরেডি $2.6 বিলিয়ন গুডস কিন্তু আমদানি করি। তারপরে দেখেন আমাদের মার্জিনটা হচ্ছে মাত্র হচ্ছে 1.5 বিলিয়নের মতো। মানে আমরা যত নেগোশিয়েট, আমাদের যদি বলে তুমি বেশি তুলা কিনো আমাদের কাছ থেকে, তাহলে আমরা হয়তো ওর বেশি, ওই $1.5 বিলিয়ন বেশি কিন্তু গেলে আমাদের কিন্তু যদি আমেরিকান তুলা থেকে সস্তায় অন্য দেশে তুলা পায়, এটা তো প্রাইভেট সেক্টর, সে তো আর আমেরিকা থেকে কিনবে না। আমি তো সেটাই বললাম, এতদিন পর্যন্ত কোনো সরকার তো তাদের প্রাইভেট সেক্টরকে তো বলতে পারে না যে সে কোথা থেকে তুলা কিনবে। এবং বিশ্ব বাজারের নিয়ম হচ্ছে, যে সবচেয়ে বেশি প্রতিযোগী, যে সবচেয়ে যার দক্ষতা আছে, তার কাছ থেকে যদি আপনি জিনিস কিনেন, তাহলে আপনি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন। এটা হচ্ছে কখন হয়? যখন সিস্টেমটা হয় রুলস বেসড সিস্টেম। এখন আমি যদি এই সিস্টেমটাকে ভেঙে ফেলি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মোড়ল, তারা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে, কিন্তু এইটার একটা উদ্বেগের কারণ হচ্ছে যখন তারা উন্নয়নশীল বিশ্ব, যাদের শক্তি কম, তাদের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। কিন্তু এটা, তবে এই প্রশ্নে একটা জিনিস বলে রাখি, দেখুন আমরা এখন যে দ্বন্দ্ব সংঘাত দেখছি, এটা কিন্তু একটা জিওপলিটিক্যাল ডাইমেনশন আছে। এটা শুরু হয়েছিল বেশ আগে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র রিয়ালাইজ করলো যে চায়না একটা শক্তিশালী তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে। আমি আমাদের দর্শকদের জন্য বলতে চাই জিনিসটা দেখুন, প্রথমে কি হলো, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা কি দেখলাম, ওয়ার্ল্ড ব্যাংক, IMF তৈরি করা হলো। তখন চেষ্টা করা হয়েছিল যে ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন নামে আলাদা একটা অর্গানাইজেশন হবে, যেটা ট্রেডকে মনিটর করবে, ট্রেডের জন্য রুলস তৈরি করবে। আনফর্চুনেটলি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সময় ওই ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনকে র্যাটিফাই করে নাই। তারা এটাকে তাদের যে আইন প্রসেস আছে সেটার কাঠামোর মধ্যে তারা র্যাটিফাই করতে চায় না। ফলে ওই রুলস বেসড সিস্টেম ট্রেড আমরা তখন তৈরি করতে পারলাম না। কিন্তু বিশ্বের সবগুলো দেশ তখন বললো যে ঠিক আছে, আমরা ইনফর্মালি আলোচনাটা এগিয়ে নিতে পারি কিনা। তখন যেটা শুরু হলো সেটাকে আমরা বলি যে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, মানে কোনো ফর্মাল এগ্রিমেন্ট না, কিন্তু বিভিন্ন আলাপ আলোচনা করে আমরা বাণিজ্যের আইন শৃঙ্খলা যদি তৈরি করতে পারি, তাহলে এক দেশ আরেক দেশকে উল্টাপাল্টাভাবে ট্যারিফ দিবে না, এই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তারপর আপনি জানেন 1995 সালে যখন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা WTO করা হলো, তখন মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে র্যাটিফাই করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই নেগোসিয়েশনে একটা প্রধান ভূমিকায় ছিল। কেন? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মনে হয়েছিল যে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে বিশ্বে তার একচ্ছত্র আধিপত্য আছে, কোনো দেশ নাই যে তাকে চ্যালেঞ্জ করতে পারে। আচ্ছা, তারপরে দেখুন 95 সাল থেকে আমরা দেখলাম যে গ্লোবালাইজেশনের যে র্যাপিড পেস,
এবং তখন আমরা দেখলাম যে সেই পেসে গ্লোবাল ট্রেড অনেক বাড়লো। ওখানে আরেকটা ঘটনা ঘটলো, তখন দেখা গেল যে চায়না যে ইনিশিয়ালি গ্যাটের, আমরা একটু যদি সংক্ষেপে ওই হ্যাঁ আমি বলি এটার সঙ্গে রিলেটেড, এই কারণে তখন চায়না তারা কিন্তু ইনিশিয়ালি ডাব্লিউটিওর মেম্বার ছিল না, কিন্তু চায়না প্রায় 15 বছরের বেশি সময় ধরে নেগোশিয়েট করে তারা ইভেনচুয়ালি 2001 সালে এইটা ডাব্লিউটিওর মেম্বার হলো। এবং এইটা করতে যে চায়না অনেক যায়, কিন্তু তাকে অনেক ছাড় দিতে হয়েছে। কিন্তু যখন সে ডাব্লিউটিওর মেম্বার হয়ে গেল তখন সে ডাব্লিউটিও রুলসের জন্য আশ্রয় নিতে পারে, এবং তখন আমরা দেখলাম যে চায়নার ট্রেড হু হু করে বাড়া শুরু করলো বিশ্বব্যাপী। এবং 2008 সাল থেকে মোটামুটি একটা কিন্তু প্রবণতা ছিল যে বিশ্ব বাণিজ্য যে এই রুলস তৈরি করা হয়েছে, যে সিস্টেম দাঁড় করানো হয়েছে, সেখান থেকে যে দেশটা সবচেয়ে বেশি লাভবান হয়েছে সে হচ্ছে চায়না। ঠিক আছে, এখন মার্কিন যুক্তরাষ্ট্র তখন মনে করলো যে আচ্ছা, তার মানে পৃথিবীতে এখন একমাত্র একটি দেশ আছে যে তাকে মিলিটারিলি এবং ইকোনমিক্যালি দুইভাবেই কিন্তু চ্যালেঞ্জ করতে পারে। মিলিটারি শব্দটা ব্যবহার করা হয়, বলা হয় স্ট্র্যাটেজিক্যালি, আর হচ্ছে ইকোনমিক্যালি। খেয়াল করুন, যখন আমরা দেখি সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন সোভিয়েত ইউনিয়ন অনেক শক্তিশালী হওয়ার পরেও সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চ্যালেঞ্জ করার মতো কিন্তু ছিল না। তারপর আমরা দেখেছি 1970-80 দশকের জাপানের উত্থান। জাপান অর্থনৈতিক পরাশক্তি হলেও জাপানের কিন্তু স্ট্র্যাটেজিক শক্তি ছিল না, মিলিটারি পাওয়ার ছিল না, এবং জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ছিল। হ্যাঁ, কিন্তু এখনও মিত্র দেশ। একমাত্র চায়নাই তারা এমন একটা সিস্টেমের মধ্যে বড় হয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে তারা তাদের স্ট্র্যাটেজিক কম্পিটিটর এবং অ্যাট দ্য সেম টাইম তাদের ইকোনমিক কম্পিটিটর। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এখন চিন্তা করে দেখছে যে ডাব্লিউটিও যে সিস্টেম ছিল সেই সিস্টেমের মধ্যে থাকলে তার পক্ষে চায়নার ইনফ্লুয়েন্সকে কন্টেন করাটা সম্ভব হবে কিনা। এই জন্য আমরা অনেকগুলো উদ্যোগ দিয়েছি যে কীভাবে ডাব্লিউটিওকে পাশ কাটিয়ে আমেরিকার বলা যেতে পারে যে আপনি অনেকটা হিস্ট্রি বললেন। তো আমরা যদি সংক্ষেপে একটু বলি যে এই যে ধরেন যে চায়নার উপরে 54 বা ক্যাম্বোডিয়া 49, ভিয়েতনামও এরকম, তো বাংলাদেশ কি এখান থেকে কোনো সুবিধা নিতে পারে না? গার্মেন্টসে তো বাংলাদেশের একটা, অনেকে বলে যে একটা ব্যাকবোন আছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড সবই একটা তৈরি ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, যেটা একটা শক্ত অবস্থানে আছে এবং অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ আছে। আপনি কি মনে করেন? না, অবশ্যই। প্রথমে হচ্ছে যে দেখুন, যদি ট্রাম্প তার এই রেসিপ্রোকাল ট্যারিফ ধরে রাখে বা 90 দিন পরে যদি বলে, আর 2 মাস পরে যদি বলে যে না, যে ট্যারিফ সে দিয়েছে সেটা ঠিক থাকবে, তাহলে প্রবলেম যেটা হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার যদি সংকুচিত হয়, সেখানে আমরা যতই ভালো করি কিন্তু আমাদের রপ্তানি বাড়ানোটা কঠিন। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে না, সে তার ট্যারিফ উইথড্র করছে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি হবে। আমার কাছে মনে হয় যে মোস্ট লাইকলি আউটকাম যেটা হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার উপরে কিছু বাড়তি শুল্ক ধরে রাখবে এবং অন্য দেশগুলোর জন্য হয়তো শুল্ক হার অনেক কমিয়ে নিয়ে আসবে। সেই পরিপ্রেক্ষিতে আমি অবশ্যই বলবো যে বাংলাদেশের বেনিফিট হওয়ার কিন্তু সুযোগ আছে। কিন্তু আমি আবার আমাদের দর্শকদের জন্য বলতে চাই, এটা ডিপেন্ড করবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার উপরে অতিরিক্ত বাড়তি শুল্ক রাখে এবং অন্য সব দেশের সঙ্গে শুল্ক হার যদি কমিয়ে আগের পর্যায়ে নিয়ে যায়, তাহলে আমরা সেই মার্কেটে সবচেয়ে কম্পিটিটিভ ইকোনমি হিসাবে এমার্জ করতে পারবো। কেন? গার্মেন্টসের ক্ষেত্রে। কেন? প্রথমে হচ্ছে চায়নার কিন্তু যে শেয়ার আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, সেটা কিন্তু অলরেডি এটা পড়া শুরু করেছে। আপনাকে আমি বলতে পারি, মনে করেন যে 2010 সালেও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে চায়নার শেয়ার ছিল 30 ভাগের উপরে, শুধু গার্মেন্টসের কথা বলছি, গার্মেন্টসের ক্ষেত্রে। সেটা কমে এখন 12-14 ভাগে এসে ঠেকেছে। হ্যাঁ, আর সেখান থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ভিয়েতনাম, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার উপরে যখনই কোনো ট্রেড রেস্ট্রিকশন দিয়েছে, চাইনিজ ইনভেস্টররা যে ভিয়েতনামে ইনভেস্ট করেছে এবং ভিয়েতনাম সেখানে ভালো করা শুরু করেছে। কিন্তু এই ঘটনার পরে, এবং যেখানে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার যে জিওপলিটিক্যাল রেষারেষি, এটা তো থাকবে সবসময়, কাজে হয়তো ভবিষ্যতে এরকম ইনভেস্টমেন্ট ভিয়েতনামও চিন্তা করবে যে চায়না থেকে আনাটা তার জন্য উচিত হবে কিনা। সেখানেও রেস্ট্রিকশন দিতে পারে, সেখানে থাকবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখুন বায়ার তারা কি চায়, তারা তো একটা নিশ্চয়তা চায়, তারা একটা প্রেডিক্টেবিলিটি এনশিওর করতে চায়। তখন তারা দেখবে যে কোথা থেকে আনলে এই সাপ্লাই চেনে সংকট হবে না। এরকম একটা দেশ হচ্ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের ক্ষেত্রে সুবিধা কি দেখুন, খেয়াল করুন, যে এই সুবিধাটা আমরা অনেক সময় চিন্তা করতে পারি না। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গার্মেন্টসের ক্ষেত্রে আমাদের যে রপ্তানি আমরা করি তার সিংহভাগ আসে হচ্ছে
আমাদের নিজস্ব অন্টারপ্রেনারদের কাছে, লোকাল অন্টারপ্রেনার্স। আপনি যদি ভিয়েতনামে দেখেন, ভিয়েতনামে যারা রপ্তানি করে তাদের 70 to 80% হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এফডিআই। আমরা যে এফডিআই পাই নাই, এক অর্থে এইটা ছোট্ট একটু আমাদের কিন্তু সাহায্য করেছে। হয়তো এফডিআই অনেক বেশি থাকলে, বিশেষ করে চাইনিজ এফডিআই থাকলে ভবিষ্যতে সেটা একটা আমাদের হয়তো চাপের কারণ হতে পারত। তে আমি মনে করি যে সেই মার্কেটে ওরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ কিন্তু সামনে ভালো করতে পারে। কিন্তু এইটার জন্য আমাদের যেটা লাগবে, দুটো জিনিসের দরকার হবে। আমাদের নিজস্ব সাপ্লাই চেইন ঠিক করতে হবে। আমরা দেখুন, আমরা এনার্জি সিকিউরিটি আমরা আমাদের এনশিওর করতে পারি না। আমি সবসময় বলি যে 3টা সিকিউরিটি আমাদেরকে চিন্তা করতে হবে। ফুড সিকিউরিটি, আমাদের লার্জ পপুলেশনে লাগবে, এটা ব্যাখ্যা করার অবকাশ রাখে না। দ্বিতীয় আমাদের লাগবে এনার্জি সিকিউরিটি, নাহলে আপনি কলকারখানা করতে পারবেন না। এনার্জি হচ্ছে ইজ দ্য ড্রাইভিং ফোর্স ফর এনি ইকোনমিক অ্যাক্টিভিটি, সেটা লাগবে। আর থার্ডটা কি, এটাকে আমি বলি হচ্ছে ফাইবার সিকিউরিটি। কারণ আমরা আমাদের প্রধান রপ্তানি কি, আমাদের প্রধান রপ্তানি হচ্ছে রেডিমেড গার্মেন্টস। এই রেডিমেড গার্মেন্টসের জন্য যে ফাইবার লাগে, আমরা সারা বিশ্ব বাজারের উপর এটা ডিপেন্ডেন্ট, আমাদের সেই সিকিউরিটি কিন্তু নাই। আমরা তুলা আমদানি করি, আমরা সুতা আমদানি করছি। সুতরাং আমাদের এই 3টা সিকিউরিটি নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে সাপ্লাই চেইনের কথা বলি। আর থার্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু ডাইভার্সিফাই করতে হবে। আমরা যখন বলি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, হচ্ছে গার্মেন্টস থেকে গার্মেন্টসের বাইরে অন্য জিনিস তৈরি করা, এটা একটা জন্য প্রায়োরিটি। এটার সঙ্গে প্রায়োরিটি হচ্ছে গার্মেন্টসের মধ্যেও কিন্তু আমাদেরকে ডাইভার্সিফিকেশন করতে হবে, এবং সেটা অনেক সুযোগ আছে, অনেক সুযোগ আছে। যেমন যে আমরা যে গার্মেন্টগুলো বিশ্ববাজারে রপ্তানি করি সেগুলো হচ্ছে কটন বেসড গার্মেন্ট আইটেমস, মানে এই তুলা থেকে যে সুতা হয় সেটা দিয়ে আমরা করি। কিন্তু বিশ্ববাজারের সবচেয়ে বেশি চাহিদা সেটাকে আমরা বলি হচ্ছে ম্যান মেড ফাইবার বেসড যে গার্মেন্ট, কৃত্রিম তন্তু, রাইট, পলিস্টারের কথা আপনি জানেন। হ্যাঁ, এবং এইটার কিন্তু অনেক সুবিধা আছে, আয়রন করা লাগে না, কনজিউমাররা মনে করে যে এতে তার সময় বাঁচে, খুব সহজে এটাকে ব্যবহার করা যায়, বৃষ্টির পানি পড়লে পানি পড়ে যায়, শরীর ভেজে না। এই সব সুবিধার জন্য বিশ্ববাজার, পশ্চিমা বিশ্বে কিন্তু এই আপনার নন কটন আইটেম, যেটাকে ম্যানমেড ফাইবার আমরা বলি, কৃত্রিম তন্তু, সেটার কিন্তু অনেক চাহিদা বেড়েছে। আমাদেরকে কিন্তু ওই কৃত্রিম তন্তু বেসড গার্মেন্টসের দিকে কিন্তু ঝুঁকতে হবে। কিন্তু এটা করার জন্য আপনার যেটা করা দরকার, বাংলাদেশে এটা আমরা শুনছি অনেক বছর ধরেই যে আমাদের ম্যানমেড ফাইবারে যেতে হবে, তো সেটা তো আসলে ওইভাবে যাচ্ছে না। এটার জন্য কি করা দরকার আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, প্রথম কথা, ম্যানমেড ফাইবার ইনভেস্ট করতে হলে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি জানেন যে নর্মালি যেটা হয় কি, যে গার্মেন্ট সেক্টরে কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে তার থেকে কিন্তু টেক্সটাইলে, মানে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে কিন্তু ইনভেস্টমেন্টের রিকোয়ারমেন্টটা কিন্তু হিউজ। রাইট, এটা একটা। সো টেক্সটাইলে তো আমাদের বিলিয়নস, 20-25 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হয়েছে। সো ম্যানমেডেও তো করার মতো ইনভেস্টমেন্ট আই থিঙ্ক আমাদের উদ্যোক্তাদের সেই ক্যাপাসিটি আছে, কিন্তু পলিসি সাপোর্ট যেটা দরকার। আমরা দেখেছি যে সরকার এখানে ট্যাক্স ছিল না, কিন্তু ট্যাক্স ইম্পোজ করা হয়েছিল সম্ভবত রিসেন্ট সময়ে। হ্যাঁ, এটা তো একটা ডিসকারেজ করার মতো না। জিনিসটা হচ্ছে যে এক হচ্ছে আপনাকে ইনভেস্টমেন্টের অর্থ সংকুলন করতে হবে। এখন সাধারণ ভাবে হয় কি, যদি আপনি ভালো ইনভেস্টমেন্ট করতে চান, এটার জন্য আপনি যদি আপনার ব্যাংকিং সেক্টরের উপর রিলাই করেন, দ্যাটস নট এ গুড স্ট্র্যাটেজি। বড় ইনভেস্টমেন্ট সবসময় আসে আপনার ক্যাপিটাল মার্কেট থেকে। বাংলাদেশে ঐতিহাসিকভাবে হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেটটা দুর্বল, এখানে কোনো সিস্টেম কাজ করে না, গভর্নেন্স নাই। কাজে আপনি যে রিলায়েবল ওয়েতে এখান থেকে পয়সা উঠাতে পারবেন কোনো কিন্তু নিশ্চয়তা নেই, কাজে আমরা করতে পারছি না। দ্বিতীয় আর একটা উপায় আছে যেটার মাধ্যমে আমরা কিন্তু এই ইনভেস্টমেন্টটাকে সংকলন করতে পারতাম, সেটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এখানেও দেখুন আমরা কিন্তু পিছিয়ে আসছি। আজকে যদি আপনি দেখেন, যদি আমরা ম্যানমেড ফাইবারের দিকে যেতে চাই এবং যে পরিমাণ অর্থ লাগবে এবং আমাদের ক্যাপিটাল মার্কেট উইক, এটা কখন আমরা করতে পারবো না যদি আমরা এনাফ এফডিআই না পাই। কাজে এটা একটা আমাদের জন্য একটা ক্রিটিক্যাল একটা কনস্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। তো সেখানে তো আপনার যদি, আমরা তো এফডিআই চাচ্ছি, রিসেন্টলি একটা সামিট হলো, আমরা দেখেছি যে বেশ একটা ভালো ভাইব তৈরি হয়েছিল। তো সেখানে ধরেন যে বাংলাদেশের জন্য তো আসলে ম্যানমেড ফাইবারের ইনভেস্টমেন্টটাও ফরেন ইনভেস্টরদের জন্য এটা আপনার ভালো রিটার্নেরও একটা সম্ভাবনা। তো সেখানে কি আমাদের এই যে পলিসি সাপোর্ট সরকারের কিছু দেওয়া উচিত আপনি মনে করেন? না, অবশ্যই। দেখুন, পৃথিবীতে যারা গার্মেন্টস নিয়ে ব্যবসা করছেন তারা এইটা জানেন যে দেশগুলা সাপ্লাই করতে পারবে ভবিষ্যতে, সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। কিন্তু এখানে দুটো ব্যাপার হয়েছে। এক হচ্ছে আমাদের যে পলিটিক্যাল আনসার্টেনিটি, এইটা কিন্তু সবসময় চিন্তার মধ্যে ছিল। এটা আমি বলতে বোঝাচ্ছি এটা না যে এখন যে ট্রানজিশন সেটা না, সেটার আগে থেকেও কিন্তু ছিল। বাংলাদেশে তখন ঠিকভাবে আমরা গণতন্ত্র সুসংহত করতে পারি না, সেই সমস্যা ছিল। হ্যাঁ, কাজে ইনভেস্টররা তখন ভয় পায়।
এখন আমাদের একটা দুইটা সমস্যা কিন্তু আছে, যেটা আমি আপনাকে বলি। কোনো দেশে যদি কেউ ইনভেস্ট করে, সেই দেশে বিনিয়োগকারীরা কী দেখে? বিনিয়োগকারীরা দেখে এই দেশে বিনিয়োগ করে যদি কোনো লাভ হয়, এই টাকাটা আমি খুব সহজে আনতে পারি কিনা। ফিরে আনতে পারবো কিনা। যদি একটা দেশ তার রিজার্ভের ক্রাইসিস থাকে, যদি দেখে যে তার ইম্পোর্ট মাত্র 3 মাসের রিজার্ভ দিয়ে সংকলন করা যাবে, তখন কিন্তু ইনভেস্টররা কিন্তু হেসিটেন্ট হতে পারে যে লার্জ স্কেলে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে। কাজে দেখুন, এই মুহূর্তে কিন্তু আমাদের এটা একটা চ্যালেঞ্জ। এটা হয়তো এই সরকার আগের সরকার থেকে ইনহেরিট করেছে, সেজন্য আমাদের প্রবলেমটা হচ্ছে, কিন্তু এটা একটা জেনারেল একটা প্রবলেম, তাই না? তারপর অন্যগুলো তো নাই বললাম, আমাদের দর্শকরা জানে, সেটা হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস হাই, কোনো কিছু কাজ করে না, রেগুলেটরি ব্যারিয়ার্স, কাস্টমস ক্লিয়ারেন্সের অসুবিধা, বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, রাস্তাঘাট ঠিক নাই, ঢাকা চিটাগাংয়ে যে রাস্তায় যে কনজেশন, এগুলো সবই কিন্তু আমাদের কম্পিটিটিভনেসটাকে কমিয়ে দিচ্ছে। যদি আমার কম্পিটিটিভনেস কমে যায়, তাহলে কি আপনি মনে করেন আপনি বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারবেন? পারবেন না। একটা এয়ারপোর্ট আমরা ম্যানেজ করতে পারি না। হ্যাঁ, একটা উদাহরণ দিলাম। তো এটাও কিন্তু একটা সমস্যা। এটার সঙ্গে যেটা যোগ হয়েছে, সেটা হচ্ছে কি, আমরা যদি ব্যবসা বাণিজ্য হলে আপনার কিন্তু সেখানে ডিসপিউট হবে, বিরোধ হবে। হয়তো রাষ্ট্র একভাবে চাবে, বা সরকারের কোনো প্রতিষ্ঠান একটা জিনিস একভাবে দেখার চেষ্টা করবে, বিনিয়োগকারী যারা আছেন তারা হয়তো জিনিসটাকে অন্যভাবে দেখবে। এই বিরোধ নিষ্পত্তি করার পৃথিবীতে যেসব সুচারু প্রক্রিয়াগুলো আছে, আমরা বাংলাদেশে সেগুলো এখন এস্টাবলিশ করতে পারি না। এবং বাংলাদেশে ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের ডুইং বিজনেস র্যাঙ্কিং আমরা দেখেছি যে এগুলোতে অনেক পিছনে, একদম খারাপ অবস্থা। সো ডক্টর রাজ্জাক, আমরা আলোচনার আসলে শেষ দিকে একদম আপনার এই শেষ প্রশ্নটা করতে চাই যে আমরা এই যে ট্রাম্পের ট্যারিফ অ্যানাউন্সমেন্টের পরে দেখেছি যে আঞ্চলিক যে শক্তিগুলো, আমরা দেখেছি যে চীন, জাপান, কোরিয়া তারা আলোচনা করেছে। আপনার চাইনিজ প্রেসিডেন্ট কিন্তু ভিজিট করেছে ভিয়েতনাম, মালয়েশিয়া, ক্যাম্বোডিয়া। তো এইভাবে কিন্তু মুভমেন্টগুলো আমরা দেখছি। ইউরোপ তো আছেই, ইউরোপিয়ান ইউনিয়ন, কিন্তু আমাদের সাউথ এশিয়া, এখানে এরকমের কোনো কিছু আমরা দেখিনি এখন পর্যন্ত, এবং সেটা সে সামনে হবে সেটাও দেখছি না। সার্ক, বিমস্টেক, এই ধরনের অর্গানাইজেশন এখন ওইভাবে ফাংশনাল না। তো এই মুহূর্তে কি এইরকম সিচুয়েশনে মনে করেন যে এই যে আঞ্চলিক ব্যবসা বাণিজ্য, এগুলোর দিকে আসলে একটু জোর দেওয়া উচিত এবং এগুলো এক্সপ্লোর করা উচিত সামনের জন্য? ইন্ডিয়া ইজ এ বিগ ইকোনমি, এখানে তো বাংলাদেশের তো সুযোগ আছে কি সামনে? না, অবশ্যই। দেখুন, আমি মনে করি যে ট্রাম্পের ট্যারিফের ফলে যেটা হয়েছে, কোনো অঞ্চলে যে খুবই যে সুচিন্তিত এবং কোঅর্ডিনেটেড যে অ্যাকশন নিতে পেরেছে তা কিন্তু না। বলতে পারেন সব আলোচনা রিজনে কিন্তু হ্যাঁ একটা তারা ঝুঁকির মধ্যে পড়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের সময় নিয়েছে, সময় নিয়ে তারা তাদের রেসপন্স দিয়েছে। তারা এখন অনেকটা বলতে পারেন যে স্টিক অ্যান্ড ক্যারট কাইন্ড অফ একটা জায়গায় গিয়েছে। তারা বলছে যদি এটা 3 মাসের মধ্যে সরিয়ে না নাও, তখন তারা বলেছে বিভিন্ন সার্ভিসেস সেক্টরে তারা হয়তো রেস্ট্রিকশন ইম্পোজ করবে। মানে ক্যারটসটা কি, যে 90 দিন তোমাকে সময় দিচ্ছে, আমরা তোমাকে 3 মাস সময় দিচ্ছি, এটার মধ্যে যদি তুমি রিমুভ না করলে আমরা অন্য জায়গায় অ্যাকশন নেবো আর কি। ইস্ট এশিয়ান বা আসিয়ান দেশগুলো তারা কিন্তু কোনো ভূমিকা নিতে পারে না, তারা দৌড়াদৌড়ি করেছে। আসিয়ান দেশগুলোর ক্ষেত্রে দেখুন, যেটা হচ্ছে ইস্ট এশিয়ান মানে কান্ট্রিজগুলো বলছে, ফিলিপিন্স, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, এদের একটা ইস্যু আছে কি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এদের একটা ইস্যু আছে, এরা ইকোনমিক ইন্টারেস্টের জন্য চায়নার উপরে নির্ভর করে। খেয়াল করেন ব্যাপারটা, ইকোনমিক ইন্টারেস্টের জন্য চায়নার উপরে নির্ভর করে, সিকিউরিটি ইন্টারেস্টের জন্য ওরা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে। এভাবে তারা এতদিন একটা ব্যালেন্স করে আসছিল। এখন এই চাপের মধ্যে তারাও একটু নড়বড় হয়ে পড়েছে, বিকজ তাদের যে ইকোনমিক ইন্টারেস্ট, এখানে অনেক চাইনিজ ইনভেস্টমেন্ট আছে। চায়নাও তারা অনেক ব্যবসা করে, চায়নাকেও তারা অনেক রপ্তানি করে। চায়না সেন্ট্রিক যে সাপ্লাই চেইন, সেখানে ইস্ট এশিয়ান দেশগুলা কিন্তু সবাই নিবিড়ভাবে জড়িত। কাজে তারাও এখানে আমি বলবো না কোনো সমন্বিত পদ্ধতি নিতে পেরেছে। তাদের একটা অ্যাডভান্টেজ আছে ইস্ট এশিয়ান দেশগুলোতে, তারা তাদের নিজেদের মধ্যে কিন্তু বেশ বাণিজ্য করে। তাদের টোটাল ট্রেডের 20% তারা হচ্ছে নিজেদের মধ্যে করে। সাউথ এশিয়াতে আমরা আমাদের টোটাল বাণিজ্যের মাত্র 5% আমাদের নিজেদের মধ্যে করি। সে 5% মনে হয় 20 বছর অনেক ধরে আছে। এবং আপনি জানেন, যেখানে ইন্ডিয়া পাকিস্তান থাকবে সেখানে কোনো সলিউশন হওয়ার কথা না আর কি। হ্যাঁ, এবং আমরা সেই ট্র্যাপের মধ্যে পড়েছি। আমি মনে করি বাংলাদেশে এখানে স্ট্র্যাটেজিক হতে হবে, কৌশল হওয়ার দরকার আছে। আমাদের কাছাকাছি দুটো পৃথিবীর সবচেয়ে বড় বাজার আছে, চায়না এবং ইন্ডিয়া। কাজে আমাদের এমন কোনো কিছু করলে হবে না যে এই দুটো বাজারে আমরা আমাদের যে কম্পিটিটিভনেস, এটা যেন আমরা নষ্ট না করে ফেলি। ইন্ডিয়াতে দেখুন, আমরা কিন্তু এখন যথেষ্ট পরিমাণে গার্মেন্ট এক্সপোর্ট করি। ওভারঅল এক্সপোর্ট যদি আপনি চিন্তা করেন, ক্লোজ টু $2 বিলিয়ন। এবং এই মার্কেটটা কিন্তু আমাদেরকে ভবিষ্যতে একটা বড় একটা বাজার হবে। আবার চায়নার কথা তো আছে, কিন্তু চায়নার মার্কেটে আমরা এখনো সেভাবে সুযোগ নিতে পারি না।
রাইট। এবং ইন্ডিয়া এবং চায়না দুটো দেশ থেকে কিন্তু আমরা বিনিয়োগও পেতে পারি আর কি, এবং সেটা কাজে লাগিয়ে কিন্তু আমরা বিশ্ববাজারে যেতে পারি। আপনি চিন্তা করেন এরকম একটা ব্যাপার হতে পারে। ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে একটা জিও পলিটিক্যাল ইস্যুজ আছে, আমি ওপেনলি বলতে পারি খানিকটা থাকবে এই কারণে, বিকজ ইন্ডিয়া যদি মনে করে যে তার এই অঞ্চলে যে যারা তাদের জিও পলিটিক্যাল কম্পিটিশন তার সঙ্গে পাকিস্তান হতে পারে, চায়না হতে পারে, এবং সেখানে আমাদের কোঅপারেশন দেখলে তারা কিন্তু এটা নার্ভাস হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরকম একটা সিচুয়েশনে ডিল করার বেস্ট উপায় হচ্ছে আমি যদি তাদের ইকোনমিক ইন্টারেস্ট হিসাবে সার্ভ করতে পারি। আজকে ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট যদি অনেক হয়, তাহলে আপনি দেখবেন যে তারা মনে করে না এখানে তাদের স্বার্থ আছে, কাজে একে ডিস্টাবিলাইজ করলে ওই দেশে যারা ইনভেস্ট করবে, ইনভেস্টররা তখন ওই গভর্নমেন্ট এগেনস্ট লবি করবে যে এটা তুমি করতে পারবে না। এটা আপনাকে সবচেয়ে বড় সিকিউরিটি দিতে পারবে আর কি ভবিষ্যতে। এটা একটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখুন ট্রাম্পের ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। ট্রাম্প যখন প্রথমে চায়নার উপর অনেক ব্যবসা বাণিজ্যের রেস্ট্রিকশন ইম্পোজ করলো, এখন দেখুন টেসলা এবং এরা বলছে যে ভাই আমার তো সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাচ্ছে, তখন সে আবার কতগুলো আইটেমসে কিন্তু আবার সে ট্যারিফ উঠিয়ে নিয়েছে যেগুলো চায়না থেকে তারা আনে, যেহেতু যেন তাদের ইন্ডাস্ট্রি সার্ভাইভ করে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, দেখুন ইন্ডিয়াও জানে যে ভবিষ্যতে যে কোনো গার্মেন্ট যদি ব্যবসা হয় সেখানে বাংলাদেশের একটা বড় একটা রোল থাকবে। তাহলে সেই মার্কেটে যদি আমার ইনভেস্ট করতে হয় তাহলে কি সে করতে চাইবে না? কারণ ইনভেস্টর তো প্রফিট আর্ন করতে চায়। তা আমাদের সুযোগ আছে, কিন্তু আমাদের দুটো কাজে লাগাতে হবে। খেয়াল রাখতে হবে ইন্ডিয়া এবং চায়না আমাদের ভবিষ্যতের বাজার। এখন কি অবস্থা আমি জানি না, কিন্তু যদি 20 বছর বা 40 বছর পরে এই দুটো বাজার থেকে বাংলাদেশের সিংহভাগ কিন্তু রপ্তানি আসতে হবে। এবং ইন্ডিয়া কিন্তু গার্মেন্টস ইম্পোর্ট করে $40-50 বিলিয়ন পার ইয়ার, আমার জানা মতে তারা ইম্পোর্ট করে, চায়নাও করে। সো বাংলাদেশের ডেফিনেটলি অনেক সুযোগ আছে এত প্রতিবেশী দেশে। সো ডক্টর রাজ্জাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঙ্গে ইউএসের যে ট্যারিফ ট্রাম্পের, সেটা থেকে শুরু করে আমরা আঞ্চলিক ব্যবসা বাণিজ্যে যে চ্যালেঞ্জেসগুলো এবং আসলে বাংলাদেশের জন্য সামনে যে চ্যালেঞ্জেসগুলো আছে এবং সুযোগও আছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।